নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ক্লাস নাইনের ইতিহাসের ওপর অনেকদিন ভিডিও বানানো হয়নি এবং আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। ক্লাস নাইনের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা অনেকেই প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে ভিডিও বানাতে বলেছিলে আমাকে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা শুরু করছি প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা। এর আগে আমি যে কটা ভিডিও বানিয়েছি, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়ে এসেছি। প্রথম হচ্ছে শিল্প বিপ্লব, কারণ এই শিল্প বিপ্লব থেকে সমস্ত কিছু সূত্রপাত হয়। প্রথম বিশ্বযুদ্ধের মেন সূত্রপাতটাই হচ্ছে শিল্প বিপ্লবের মাধ্যমে, এবং আমরা খুব ডিটেলসে দেখেছিলাম যে শিল্প বিপ্লব কিভাবে সংগঠিত হয়েছিল এবং এর ফল কি হয়েছিল। শিল্প বিপ্লবের ফলে যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে উপনিবেশবাদ। এই সময় ইউরোপের বিভিন্ন যে শক্তিশালী দেশগুলো ছিল তারা উপনিবেশ স্থাপন করতে শুরু করে। আমরা দেখেছিলাম রুশ বিপ্লব সম্পর্কে, এবং রুশ বিপ্লবের ফলে কিভাবে আধুনিক রাশিয়ার উত্থান ঘটে। এবং প্রথম বিশ্বযুদ্ধের এবং তার এবার এই ভিডিওর ঠিক আগে আমরা দেখেছিলাম যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে, সাম্রাজ্যবাদ সম্পর্কে। যে সূত্রপাতটা শিল্প বিপ্লব উপনিবেশবাদের মাধ্যমে হয়ে গেছিল, সেটা ফাইনাল যে টাচ দেয় সেটা হচ্ছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা এবং সাম্রাজ্যবাদ। এবং প্রথম বিশ্বযুদ্ধ এই ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা এবং সাম্রাজ্যবাদেরই একটা চরম রূপ। এই সময় যারা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা মেনলি কি কারণে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেটা হচ্ছে তাদের সাম্রাজ্য রক্ষা করা। কেউ ইংল্যান্ড, ফ্রান্স, এইরকম যে দেশগুলো তাদের বিশাল বড় যে সাম্রাজ্য ছিল সেটা রক্ষা করা তাদের কাছে প্রচন্ড প্রয়োজনীয় ছিল। তেমনি ভাবে জার্মানির মতো দেশ যারা চাইছিল যে এই ইংল্যান্ডের মতো উপনিবেশ সাম্রাজ্য স্থাপন করতে। তো এই দুয়ের মধ্যেই লড়াই হয় অ্যাকচুয়ালি প্রথম বিশ্বযুদ্ধ। তো তোমরা এই চ্যানেলে ইউরোপের ইতিহাসের যে প্লেলিস্ট সেটা দেখতে পারো। প্রথম থেকে ক্লাস নাইনের যে ইউরোপের যা যা ইতিহাসের যে টপিক রয়েছে সেগুলো আলোচনা করছি এই চ্যানেলের প্লেলিস্টে। তোমরা ক্লাস নাইনের ইতিহাসের প্লেলিস্ট এবং ভূগোলের প্লেলিস্ট পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি, যেখান থেকে তোমরা এটা খুঁজে পেয়ে যাবে। তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা এই চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন টিপে দিও, এবং যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করো। 1914-এর 28 জুলাই থেকে ইউরোপে এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 11 নভেম্বর 1918 অব্দি এটা স্থায়ী হয়েছিল। শুধু ইউরোপ বললে ভুল হবে, ইউরোপ ছাড়াও অন্যান্য দেশে, অন্যান্য মহাদেশে এর ব্যাপক প্রভাব ছিল। যেমন এশিয়ার যদি আমরা দেখি, এশিয়াতে ভারত সহ যে সমস্ত দেশগুলো ইংল্যান্ডের উপনিবেশ ছিল তারা এতে যুক্ত হয়ে পড়েছিল। অন্যদিকে জাপান, তারা ডাইরেক্টলি যুক্ত ছিল। অন্যদিকে আফ্রিকার বিভিন্ন দেশ, যেখানে উপনিবেশ আমরা আগের দিন দেখেছিলাম কোথায় কোথায় কোন দেশের উপনিবেশ ছিল, সেই আফ্রিকা মহাদেশের সমস্ত বিভিন্ন যে দেশগুলো রয়েছে তারা এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল। তো এক কথায় বলা যেতে পারে এখানে প্রচুর এই যুদ্ধের যে প্রভাব সেটা পুরো বিশ্বে পড়েছিল। এবং এই যুদ্ধে ডাইরেক্ট অস্ত্র হাতে লড়াই করেছিল প্রায় 6 কোটি ইউরোপীয় সৈন্য। এছাড়াও আরো 7 কোটি অন্যান্য দেশের, অন্যান্য মহাদেশের বিভিন্ন মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। পুরো বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির দিকে আমরা যদি দেখি, প্রায় 1,10,00,000 মানুষ এখানে মারা যায়। এই সংখ্যাটা হচ্ছে যারা ডাইরেক্ট যুদ্ধ করেছিল তাদের মৃত্যু সংখ্যা। অন্যদিকে প্রায় 60 লক্ষ মানুষ যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি, সাধারণ মানুষ, তারা এই যুদ্ধে প্রাণ হারায়। সেই সময়ের ভিত্তিতে এই সংখ্যাগুলো বিশাল বড়, কারণ সেই সময় পৃথিবীর জনসংখ্যা আজকের মতো এত বড়, এত বেশি ছিল না। সেই ক্ষেত্রেও 1,10,00,000 মানুষের সৈন্যের মারা যাওয়া, 60 লক্ষ সাধারণ মানুষের মারা যাওয়া, এর প্রভাব প্রচন্ড বেশি ছিল। প্রায় 2 কোটি মানুষ বিভিন্নভাবে আহত হয়। তো এই যুদ্ধের ব্যাপক একটা প্রভাব ছিল। এই যুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল? দুটো দল ছিল, মিত্র শক্তি এবং কেন্দ্রীয় শক্তি, সেন্ট্রাল পাওয়ার এবং অ্যালাইড পাওয়ার। সেন্ট্রাল পাওয়ারে ছিল হচ্ছে ফ্রান্স, ইউনাইটেড কিংডম মানে হচ্ছে ইংল্যান্ড, রাশিয়া, জাপান আর ইউএসএ 1917-তে এই যুদ্ধে অংশগ্রহণ করে। অন্যদিকে ইটালি প্রথমে কেন্দ্রীয় শক্তিতে ছিল, পরবর্তীকালে 1915 সালে তারা মিত্র শক্তিতে অংশগ্রহণ করে। তো এই মিত্র শক্তিতে মেন যারা দেশ ছিল তারা হচ্ছে ফ্রান্স, ইউনাইটেড কিংডম মানে হচ্ছে ইংল্যান্ড, রাশিয়া, জাপান, ইটালি এবং ইউএসএ কয়েক বছরের জন্য। তো আমরা যদি ম্যাপের দিকে দেখি, এটা হচ্ছে বিশাল রাশিয়ান এম্পায়ার,
অন্যদিকে এখানে রয়েছে ফ্রান্স, এদিকে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে কেন্দ্রীয় শক্তির যদি আমরা দেখি, এখানে রয়েছে হচ্ছে জার্মান এম্পায়ার, এবং এখানে যে এই দেশটা এখন ভেঙে গেছে, অস্ট্রিয়া হাঙ্গেরি দুটো দেশ এখন বর্তমানে রয়েছে, কিন্তু সেই সময় অস্ট্রিয়ান হাঙ্গেরি এম্পায়ার, যেটা মানে অস্ট্রিয়া হাঙ্গেরি রাজবংশ, যেখানে একটা বংশ রাজত্ব করতো, তার নাম ছিল হচ্ছে হেবসবার্গ। হেবসবার্গ হেবসবার্গ ডাইনেস্টি, এখানে হেবসবার্গ রাজবংশ এখানে শাসন করতো। নেক্সট হচ্ছে অটোমান এম্পায়ার। যদিও অটোমান এম্পায়ার সেই সময় পতনের মুখে ছিল, অটোমান এম্পায়ার খুব বেশি শক্তিশালী, আগের মতো শক্তিশালী ছিল না, কিন্তু সে তা সত্ত্বেও এরা একটি বড় শক্তি ছিল এখানে। এছাড়াও বুলগেরিয়া এবং অন্যান্য দেশ এখানে ছিল। এরিয়ার দিক থেকে যদি আমরা পুরো পৃথিবীর এরিয়া দেখি, তাহলে দেখব যে অ্যালাইড পাওয়ার মানে হচ্ছে মিত্র শক্তির কাছে এরিয়া হিসাবে বেশি জায়গা ছিল, কারণ এই সমস্ত জায়গা এইগুলো সবই ইংল্যান্ডের উপনিবেশ ছিল। তো অন্যদিকে অরেঞ্জ কালারের যে জায়গাগুলো দেখানো হয়েছে মানে কেন্দ্রীয় শক্তির জায়গা ছিল। এবার কেন্দ্রীয় শক্তির হাতে এরিয়াগতভাবে জায়গা অনেক কম ছিল, আফ্রিকার কিছু জায়গা এবং যেগুলো আমরা একটু আগে এই ম্যাপে দেখলাম সেই সমস্ত জায়গাগুলো। এর ফলে যে মিত্র শক্তি এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছিল এটা বলাই বাহুল্য, কারণ এই সমস্ত জায়গা থেকে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়া বা এই এশিয়ার অন্যান্য জায়গা, আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে প্রচুর সৈন্য এখানে তাদের হয়ে লড়াই করেছিল, যার আমাদের ইংল্যান্ড বা ফ্রান্স এদের হয়ে জার্মানি অস্ট্রিয়ার বিরুদ্ধে লড়াই করেছিল। প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে, এবং এই কারণটা সেই সময়তেই মানে 1914-15 এই সময়তেই শুরু হয়েছিল তা নয়, বহু আগে থেকে এর কারণ লুকিয়েছিল। সেটা হচ্ছে প্রথম কারণ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সৈনিক ক্ষমতা বৃদ্ধি। এই সময় বিভিন্ন দেশ, সেটা জার্মানি হোক বা ইংল্যান্ড হোক বা ফ্রান্স হোক, তারা শক্তিশালী হচ্ছিল সৈনিক ক্ষমতার দিক থেকে। নতুন নতুন অস্ত্র তৈরি হচ্ছিল, মেশিন গান, ট্যাঙ্ক, এইরকম টাইপের যুদ্ধ অস্ত্র এই সময় থেকে ব্যবহার করা শুরু হয়ে গেছিল। বড় বড় জাহাজ তৈরি করা, বড় বড় সৈন্য দল তৈরি করা, এই সমস্ত কিছু এই সময় ইউরোপের প্রত্যেকটা শক্তিশালী দেশ নিজের মতো করে করছিল। সৈনিক ক্ষমতা বৃদ্ধির পিছনেও যে কারণটাকে আমরা দায়ী করতে পারি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব। এই সময় ইংল্যান্ড এবং জার্মানি এই দুটো দেশ সব থেকে শিল্প বিপ্লবের দিকে এগিয়েছিল, যার ফলে তারা যে প্রভূত পরিমাণ লাভ এই সময় করেছিল, প্রভূত পরিমাণ তাদের ব্যবসা বৃদ্ধি পেয়েছিল, সেই অর্থ তারা সৈনিক ক্ষমতা বৃদ্ধির দিকে কাজে লাগায় এবং এইরকম নতুন নতুন হাতিয়ার আবিষ্কার, বিশাল বড় সেনাবাহিনী এইগুলো হতে থাকে এবং মেশিন গান, ট্যাঙ্ক এগুলোর ব্যবহার ইংল্যান্ড প্রথম শুরু করে প্রথম বিশ্বযুদ্ধে। সৈন্য ক্ষমতা বৃদ্ধি এবং সৈনিক সংখ্যা বৃদ্ধির ফলে যেটা হয়, এই সময় যে দেশগুলোর কথা আমরা আলোচনা করছি, ইংল্যান্ড হোক, ফ্রান্স হোক, জার্মানি হোক, এরা চিন্তা করতো যে আমরা সব থেকে শক্তিশালী, আমাদের কেউ হারাতে পারবে না, আমরা যে কোনো যুদ্ধ করলে সেই যুদ্ধে আমরা জয়লাভ করব। তো এই ভাবে তারা তাদের সৈন্য ক্ষমতা বৃদ্ধি করতে থাকে, যেটা প্রথম বিশ্বযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ কারণ। সেকেন্ড কারণ হচ্ছে এই সময় ইউরোপে যে শক্তিশালী দেশগুলো ছিল তারা নিজেদের ক্ষমতা বজায় রাখার জন্য একাধিক চুক্তি স্বাক্ষর করেছিল বিভিন্ন দেশের সঙ্গে। এবার এই সময় যে চুক্তিগুলো হতো সেই চুক্তিগুলো এরকম ছিল না যে পৃথিবীর মানুষ জানতে পারছে যে হ্যাঁ এই দুটো দেশ চুক্তি করছে নিজেদের মধ্যে, কারণ সেই সময় এরকম চুক্তি সমস্ত গোপনে হতো এবং সেই সময় খবর এইভাবে আজকের মতো ছড়িয়ে পড়তো না, খবরে যেরকম দেখানো হয় যে দুটো দেশ চুক্তি করছে, এরকম হতো না। তো এই সময় যে চুক্তিগুলো হয়, ফর এক্সাম্পল চুক্তি কিরকম হতো, গোপন চুক্তি হতো। যেমন এরকম চুক্তি ছিল যে বুলগেরিয়া সার্বিয়ার উপর যদি কেউ আক্রমণ করে, মানে বুলগেরিয়ার উপর যদি কেউ আক্রমণ করে তাহলে তাকে বাঁচানোর জন্য অস্ট্রিয়া হাঙ্গেরি চলে আসবে। অন্যদিকে সার্বিয়ার উপর যদি কেউ আক্রমণ করে তাহলে রাশিয়া করবে, রাশিয়া সার্বিয়াকে বাঁচানোর জন্য চলে আসবে। আবার রাশিয়াকে যদি কেউ আক্রমণ করে তাহলে ফ্রান্স চলে আসবে। এরকম বিভিন্ন চুক্তি হয়। সেই চুক্তিগুলো গুরুত্বপূর্ণ কারণ এই সমস্ত শক্তিশালী দেশগুলো একে অপরের বিরুদ্ধে লড়াইতে জড়িয়ে পড়ার।
তো এই সময় অনেকগুলো চুক্তি হয়, তার মধ্যে সমস্ত কিছু মনে রাখতে হবে না, কিছু ইম্পর্টেন্ট, যেমন ফ্রান্স, রাশিয়া এবং ব্রিটেন এদের মধ্যে চুক্তি হয় ট্রিপল আন্তান্ত বা ত্রিশক্তি আঁতাত। বাংলা করলে এটা আঁতাত হয়, এটা একটা ফরাসি শব্দ। অন্যদিকে ইটালি, অস্ট্রিয়া হাঙ্গারি, জার্মানির মধ্যে হয় ট্রিপল অ্যালায়েন্স। এই চুক্তিটা যে ত্রিশক্তি আঁতাত প্রথম হয়েছিল ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে 1904 সালে। ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে এই চুক্তিটা হয়। পরবর্তীকালে 1907 সালে ব্রিটেন এবং রাশিয়ার মধ্যে হয়। তো যখন ফ্রান্স এবং ব্রিটেনের সঙ্গে চুক্তি হয়, এবার ব্রিটেন আর রাশিয়ার মধ্যে চুক্তি হয়, তো অটোমেটিক্যালি এটা তিনজনের ওপর হয়ে যায়, সেই জন্য এটা ত্রিশক্তি আঁতাত বলা হচ্ছে। অর্থাৎ এখানে যদি কেউ রাশিয়াকে আক্রমণ করে, তাহলে ব্রিটেন সেই যুদ্ধে অংশগ্রহণ করবে রাশিয়াকে বাঁচানোর জন্য। আর ব্রিটেনের ওপর যদি আক্রমণ হয়, মানে সঙ্গে সঙ্গে সেটাই হয়ে যাচ্ছে কি, ফ্রান্সও তাহলে ব্রিটেনকে বাঁচানোর জন্য চলে আসবে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে রাশিয়াকে বাঁচানোর জন্য ফ্রান্স এবং ব্রিটেন দুজন একসাথে চলে আসবে। এছাড়াও অনেক চুক্তি আগে থেকেই হয়েছিল যেগুলো গোপন চুক্তি ছিল, যেমন রাশিয়া ফ্রান্সের মধ্যে 1894 সালে চুক্তি হয়, যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের এই ট্রিপল আঁতাত, যেটা ত্রিশক্তি আঁতাত এবং ত্রিশক্তি অ্যালায়েন্স, যেটা সেই দুটোই মনে রাখতে হবে। আচ্ছা, ত্রিশক্তি এটা জোট, অ্যালায়েন্সের বাংলা হচ্ছে জোট। যেমন অস্ট্রিয়া আর হাঙ্গেরি যে সাম্রাজ্য, তাদের সঙ্গে ইটালির চুক্তি হয়েছিল 1882 সালে। ইটালি জার্মানির মধ্যে হয়েছিল 1882 সালে। তাহলে অটোমেটিক্যালি এই তিনজন একসাথে একটা জোটের মধ্যে চলে আসছে। 1914 সালে জার্মানির সঙ্গে অটোমান এম্পায়ারের একটা চুক্তি স্বাক্ষর হয়। অন্যদিকে অস্ট্রিয়া হাঙ্গেরির সঙ্গে বুলগেরিয়ার চুক্তি হয়েছিল, অটোমান এম্পায়ারের সঙ্গে বুলগেরিয়ার চুক্তি হয়েছিল। অর্থাৎ এক কথায় বুলগেরিয়াকে যদি কেউ আক্রমণ করে, তাকে বাঁচানোর জন্য অস্ট্রিয়া হাঙ্গেরি, এদিক থেকে হচ্ছে অটোমান এম্পায়ার, তারা চলে আসবে একে বাঁচানোর জন্য। এবং এরা যদি যুদ্ধে অংশগ্রহণ করে, অটোমেটিক্যালি ইতালি, জার্মানি এরাও চলে আসবে যুদ্ধের মধ্যে। 3 নম্বর যে কারণ, সেটাকে আমরা দায়ী করতে পারি হচ্ছে সাম্রাজ্যবাদ, যেটা সম্পর্কে আমরা ডেডিকেটেড আলাদা ভিডিওয়ে আলোচনা করেছি যে সাম্রাজ্যবাদ এই জিনিসটা কি ছিল। সাম্রাজ্যবাদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিভাবে এই সমস্ত দেশগুলো, অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, এরা তাদের সাম্রাজ্য বিস্তার করে। জার্মানি এই সময় চেষ্টা করতে থাকে কিভাবে আমরাও এদের মতো সাম্রাজ্য বিস্তার করতে থাকবো। এবং আমরা সেখানে দেখেছিলাম যে দুটো মহাদেশ এই সময় ছিল যাদের ওপর এই সাম্রাজ্যবাদ মানে বিস্তার বেশি, সেই সমস্ত মহাদেশে, সেই দুটো মহাদেশে হয়েছিল। একটা হচ্ছে এশিয়া এবং আফ্রিকা। এশিয়া অলরেডি বেশিরভাগ অংশটা ব্রিটেন যেহেতু দখল করে নেয়, আফ্রিকা সেই সময় এমন একটা মহাদেশ ছিল যেখানে যে যত বেশি দখল করতে পারবে তার তত লাভ। কারণ সেই সময় আফ্রিকা অনেক বেশি আনডিসকভার্ড এরিয়া ছিল, যেখানে সেই খুব বেশি যে আবিষ্কার হয়েছে, প্রচুর মানুষ সেখানে গেছে এরকম নয়। তাই আফ্রিকা তখনও পর্যন্ত অনেকটা ধরাছোঁয়ার বাইরে ছিল। তো সেই আফ্রিকাকে বিভিন্ন জায়গাকে দখল করবে তাই নিয়ে একটা লড়াই, প্রতিদ্বন্দ্বিতা সবসময় ছিল এই সমস্ত শক্তিগুলোর মধ্যে। আফ্রিকাকে এরকম দখল করার যে লড়াই, সেটা মোটামুটি 1880 এই সময় থেকে ব্যাপকভাবে শুরু হয়। কি কোন দেশ কত বেশি আফ্রিকার জায়গা দখল করতে পারবে, এই নিয়ে প্রতিদ্বন্দ্বিতা এই সময় চলে। চতুর্থ যে কারণ আমরা বলতে পারি সেটা হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ এই সময় 19th সেঞ্চুরিতে ইউরোপে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। প্রত্যেকটি দেশ নিজেদের জাতীয়তাবাদী চেতনাতে উদ্ভূত ছিল। তো এই সমস্ত যে কারণগুলো, যে 4টে কারণ আমরা আলোচনা করলাম, এগুলো অলরেডি ইউরোপকে দুটো ভাগে বিভক্ত করেই রেখেছিল। এই সমস্ত জোট ফোটের মাধ্যমে তারা দুটো দলে শক্তিতে বিভক্ত হয়েই ছিল। ফাইনালি যুদ্ধ শুরুর যে তাৎক্ষণিক কারণ, সেটাকে আমরা দায়ী করতে পারি আর্চ ডিউক ফ্রাঙ্ক ফার্ডিন্যান্ডের হত্যাকে কেন্দ্র করে। মানে এইটাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ সূত্রপাত হয়। আর্চডিউক ফ্রাঙ্ক ফার্ডিন্যান্ড কে ছিল? এ অ্যাকচুয়ালি ছিল হচ্ছে অস্ট্রিয়ার যুবরাজ। অর্থাৎ অস্ট্রিয়া হাঙ্গেরি যে সাম্রাজ্য দেখলাম এখানে, অস্ট্রিয়া হাঙ্গেরি এই সাম্রাজ্যের যুবরাজ ছিল। অর্থাৎ এখানকার যে রাজা, তার মৃত্যুর পরে এ রাজা হতো। 1914 সালের 18ই জুন এই ব্যক্তি ছিল হচ্ছে সারায়েভো বলে একটা শহরে, যেখানে একজন সার্ব অর্থাৎ সার্বিয়ার একজন নাগরিক একে হত্যা করে দেয়।
একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে গ্যাভ্রিলো প্রিন্সেপ। গ্যাভ্রিলো প্রিন্সেপ, এই গ্যাভ্রিলো প্রিন্সেপ একে গুলি মেরে হত্যা করে দেয়। এই হত্যার জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এবং 28 জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবং আগে এই চুক্তি অনুযায়ী দেখেছিলাম যে সার্বিয়াকে যে আক্রমণ করবে তাকে বাঁচাতে এরা চলে আসবে, ত্রিশক্তি আতাত চলে আসবে। এখানে অস্ট্রিয়া হাঙ্গেরি কি করছে, এখানে আক্রমণ করছে সার্বিয়ার ওপরে। তো তার থেকেই শুরু হয় বিশ্বযুদ্ধ। তো এই যুদ্ধের পরপর কি কি হয়েছিল স্টেপ বাই স্টেপ বা সময় সরণি, সেইগুলো আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে 28 জুলাই অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সার্বিয়াকে রক্ষা করার জন্য রাশিয়া এই যুদ্ধে অংশগ্রহণ করে। অন্যদিকে অস্ট্রিয়াকে রাশিয়ার হাত থেকে বাঁচানোর জন্য জার্মানি যুদ্ধে অংশগ্রহণ করে 1914 সালের 1 আগস্ট। অন্যদিকে ফ্রান্সের সঙ্গে অলরেডি রাশিয়ার ছিল, চুক্তি ছিল। আমরা দেখেছি যে ফ্রান্সের সঙ্গে রাশিয়ার অলরেডি চুক্তি হয়েছিল 1894-এ। তো সেই অনুযায়ী ফ্রান্স এগিয়ে আসে এই যুদ্ধে। এবং ফ্রান্স যখন এগিয়ে আসে 1914 সালের 3 আগস্ট, তো 3রা আগস্ট জার্মানি রাশিয়ার মিত্র ফ্রান্সের বিরুদ্ধে, অর্থাৎ ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি অগ্রসর হয়। জার্মানির সেনাবাহিনী কি করে, ফ্রান্সকে আক্রমণ করার জন্য 4 আগস্ট 1914 সালেরই সমস্ত ঘটনা চলছে। 4 আগস্ট বেলজিয়ামের ওপর দিয়ে ফ্রান্সের দিকে যাত্রা শুরু করে। এবার বেলজিয়ামকে রক্ষা করার জন্য ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। তো এইভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় একটা আঞ্চলিক ঘটনার মাধ্যমে। ঘটনাটা ছিল কাদের মধ্যে, অস্ট্রিয়া হাঙ্গেরি তার সঙ্গে সার্বিয়ার। সেই ঘটনাকে কেন্দ্র করে পুরো ইউরোপ এই সময় যুদ্ধে অংশগ্রহণ করে এইভাবে পরপর। এই যে পুরো ঘটনাটা ঘটলো, তো এটা জুন মাসে এই হত্যাকাণ্ডটা ঘটে। আর শুরু হচ্ছে কবে থেকে, 28 জুলাই থেকে এটা শুরু হচ্ছে। তাই জন্য এই পুরো যে ঘটনা পরপর একে অপরের বিরুদ্ধে যে লড়াই, সেটাকে জুলাই ক্রাইসিস বলা হয়, বা বাংলাতে জুলাই সংকট বলতে পারো। এরপর থেকে যে পরপর যুদ্ধের পর্যায়ে আমরা যদি দেখি, তার আগে একবার ম্যাপের দিকে ফিরে যাব। এই ম্যাপটা ভালো করে দেখলে আমরা জার্মানিকে যদি ফোকাস করি, জার্মানি বা আমরা যদি কেন্দ্রীয় শক্তিকে ফোকাস করি, তাহলে দেখব এর দুদিকেই শত্রুপক্ষ। এদের একদিকে রয়েছে ফ্রান্স, এখানে রয়েছে ব্রিটেন। এবং যদি বাউন্ডারি শেয়ার করার কথা বলি, জার্মানির সঙ্গে ডাইরেক্ট ল্যান্ড বাউন্ডারি, স্থলসীমা শেয়ার করছে ফ্রান্স। এখানে রয়েছে বেলজিয়াম। তো পূর্ব দিকেও তারা ফ্রান্স এবং বেলজিয়ামের মতো দেশ দিয়ে ঘেরা। অন্যদিকে ইউকে পূর্ব দিকে পড়ছে। তো পূর্ব দিকে তারা শত্রু দিয়ে ঘেরা। অন্যদিকে পশ্চিম দিকে আমরা যদি দেখি, পশ্চিম দিকে দেখব যে রাশিয়ার মতো পুরো বড় এম্পায়ার বা রাশিয়ান সাম্রাজ্য তাদের ঘিরে রয়েছে। তো ইতিহাসের ভাষায় এটাকে পূর্ব রণাঙ্গন, রণাঙ্গন মানে যেখানে লড়াই হয় সেটাকে রণাঙ্গন বলা হয়, পূর্ব রণাঙ্গন এবং পশ্চিম রণাঙ্গন বলা হয়। জার্মানি জানতো যে যুদ্ধ দুদিক থেকে হবে, পূর্ব দিকেও হবে, পশ্চিম দিক থেকেও তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। এবং প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে হলেও জার্মানি বা এই সমস্ত দেশগুলো যারা নিজেদের মধ্যে চুক্তি করে বসেছিল, তারা জানতো যুদ্ধ হবেই কোনো না কোনো একদিন। তো জার্মানি সেই জন্য আগে থেকে প্ল্যান করে বসেছিল, যেটাকে স্লাইফেন পরিকল্পনা বলা হয়। জার্মানি আগে থেকে জানতো যে এরকম যুদ্ধ হবে, তো সেই জন্য স্লাইফেন পরিকল্পনা করে বসেছিল। কিন্তু এরকম কোনো পরিকল্পনা মিত্র শক্তির কাছে ছিল না। জার্মানি এরকম সুন্দর একটা পরিকল্পনা করে বসেছিল। তো এই যে স্লাইফেন পরিকল্পনা পড়লাম, সেটাতে অ্যাকচুয়াল টার্গেট কি ছিল, জার্মানি জানতো যদি যুদ্ধ হয় রাশিয়াকে হারানো কঠিন, কারণ রাশিয়া অনেক বড় সাম্রাজ্য, তাদের কাছে প্রচুর সৈন্যবাহিনী রয়েছে। তাদেরকে হারানো যতটা শক্ত হবে ততটাই সোজা হবে ফ্রান্সকে হারানো। ফ্রান্সকে সহজে হারানো যেতে পারে। তো সেই জন্য তারা আগে ফ্রান্সের ওপর আক্রমণ করে এবং প্রথমে ব্যাপক সাকসেসফুল হয়। ফ্রান্সের যে রাজধানী প্যারিস অবধি তারা চলে যায়, কিন্তু
সেই যুদ্ধে প্যারিসের পতন হয় না, তার কারণ হচ্ছে ব্রিটেন এসে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ফ্রান্সকে সেখানে সাপোর্ট দেয়। অন্যদিকে ট্যানেনবার্গ বলে একটা যুদ্ধ হয়, ট্যানেনবার্গের যুদ্ধ। এখানে জার্মানি পূর্ব দিকে রাশিয়া বাহিনীকে ব্যাপকভাবে মানে চূড়ান্তভাবে পরাজিত করে। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখবো যে জার্মানি ব্যাপকভাবে সফল হয় 1914 সালে সেপ্টেম্বরে, যেরকম বললাম যে প্যারিস আক্রমণ সেটা প্রতিহত করা হয় জার্মানের, কারণ সেই সময় আমাদের ব্রিটেন, ইংল্যান্ড এখানে যুদ্ধে অংশগ্রহণ করে যায় এবং ইংল্যান্ড প্যারিস আক্রমণকে প্রতিহত করতে ফ্রান্সকে সাহায্য করে। এরপরে 1915 সালের ঘটনা, তার আগে ইমপ্রেসের যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়, যেটা 1914 সালের নভেম্বর মাসে, যেখানে জার্মান বাহিনীকে ইংলিশ চ্যানেলে ঢুকতে বাধা দেওয়া হয়। তো প্রথম দিকে জার্মানি ব্যাপকভাবে এগিয়ে গেলেও এই লাস্টের দিকে 1914 লাস্টের দিকে তাদেরকে বিভিন্ন জায়গাতে বাধা দেওয়া হয়। এরপর আসছে 1915 ঘটনা, যেটা আমরা নেক্সট ভিডিওতে কভার করব, কারণ এটা করতে গেলে এখানে অনেক কিছু বোঝার রয়েছে। নেক্সট ভিডিওতে এটা আমরা কমপ্লিট করব। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো, এবং যদি তোমরা এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন টিপে দিও। দ্য জিকে একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।